আস্তে আস্তে, বেশি আওয়াজ করিস না। কথাটা বলল বিষ্ণু। লাট্টু আর বিষ্ণুর মধ্যে এই বিষ্ণুই একটু বেশি ভীত প্রকৃতির। দুই বন্ধু আজ রাত্রিবেলায় অন্ধকারের আড়ালে বেরিয়েছে ভুতুড়ে অভিযানে। আরে ধুস পাগল, এখানে কেউ আছে নাকি যে তোকে বকবে? এবার বলল লাট্টু। আকাশে চাঁদ আজ ঠিকঠাকভাবে উঁকি মারেনি, তাই তার অল্প আলোয় কোনো রকমে পথ চলছে ওরা দুইজন। শিশিরে ভেজা পথে যতটা সম্ভব সতর্কতা অবলম্বন করে হাঁটছে ওরা। গন্তব্য আর বেশি দূরে নয়, ওই তো দেখা যাচ্ছে সেই বিশাল পোড়া বাড়িটা। একদা নাকি এটা একটা হাসপাতাল ছিল। এই গ্রাম তো বটেই, আশেপাশের গ্রাম থেকেও লোকেরা রীতিমতো ভিড় জমাতো এখানে। লাট্টু ভালো করে দেখল হাসপাতালটাকে। হাসপাতালের বিল্ডিংটা রাজকীয়ভাবে দিগ্গজ ব্যক্তির মতো মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে স্বমহিমায়। কতই না কুসংস্কার আষাঢ়ে গপ্প ঘিরে রয়েছে এই হাসপাতালকে নিয়ে, কতই না ইতিহাস রয়েছে সবকে অবলম্বন করে। গ্রামের মানুষ তো সামান্য অন্ধকারেই ভূতের গল্পের জন্ম দিতে পারে, তবে আসলে কি পুরোটাই কুসংস্কার, নাকি সেই পোড়া হাসপাতালের ভেতরে জ্বলতে পুড়তে থাকা হাজার হাজার অতৃপ্ত আত্মারা, যারা একদা পুড়ে গলে পচে গিয়েছিল কোনো না কোনো তলায়, তাদের রক্ত মজ্জা ছিটকে আছে হয়তো এখনো কোনো না কোনো দেওয়ালের কোণে। তারা সকলে অনেক দিন খিদেই ভুগছে। অনেকদিন তারা মনের মতো কোনো প্রাণ স্বীকার করতে পারেনি। তবে আজ ওই তো দূরে দেখা যাচ্ছে দুটো মানুষকে। খুব একটা বয়স হবে না ওদের। ওরা একটু একটু করে এগিয়ে আসছে এই পোড়া হাসপাতালের দিকেই। নমস্কার, আমি অয়ন। গল্প কথায় আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকে আপনারা শুনবেন অভিক সাহার কাহিনী, হরর হসপিটাল। যে সমস্ত শ্রোতা বন্ধুরা এখনো আমাদেরকে সাবস্ক্রাইব করেননি, গল্প ভালো লাগলে তারা দয়া করে সাবস্ক্রাইব করে আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আর হ্যাঁ, গল্প কেমন লাগছে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। মনে রাখবেন, আপনাদের প্রতিটি মন্তব্য আমাদেরকে পরবর্তী কাজের অনুপ্রেরণা যোগায়। চলুন তবে কথা না বাড়িয়ে এগোনো যাক গল্পের দিকে। শুরু হচ্ছে অভিক সাহার কাহিনী, হরর হসপিটাল। বিনয় মামার বাড়িতে লাট্টু এসেছে এই দিন 7 হলো। এর আগে বিনয় মামার বাড়িতে আসা হয়নি তার কখনোই। সদ্য মাধ্যমিকটা দিয়েই এখানে ছুটে এসেছে সে। বিনয় মামা হলো তার মায়ের খুড়তুতো ভাই। ছেলেবেলা থেকে সে অনেক শুনেছে এই বিনয় মামার গ্রামের কথা, কিন্তু কখনো সেখানে আসার সুযোগ হয়নি তার। তাই এবার একরকম মনস্থির সে করেই নিয়েছিল, পরীক্ষায় পাশ করবে কি করবে না সেসব বালাই ভুলে প্রাণ খুলে বাঁচতে আসবে বিনয় মামার এই গ্রামে। হয়েছেও তাই। তার পড়াশোনার ভাবনাটা গ্রামের বাঁশ বাগান, মস্ত বড় পুকুর, মাঠ
এসব কিছুই যেন ভুলিয়ে দিয়েছে। গাঁয়ের ছেলেগুলোর সঙ্গে ওর বেশ ভাব জমে গিয়েছে। তারা ওকে খেলতে নিতে আপত্তি জানায় না। তাদের সঙ্গে মাছ ধরা থেকে শুরু করে আম পাড়া অবধি সবকিছুতে একেবারে মেতে রয়েছে লাট্টু। তো লাট্টুর এরকম দুরন্তপনা দেখে একদিন মামি বলেন, এই লাট্টু, তুই এত বড় হয়েও দুষ্টুমি বাদ দিসনি না? লাট্টু হাসে, উত্তরে বলে, আরে দুষ্টুমি আবার বাদ দেওয়ার মতো জিনিস নাকি গো, ওটা তো করার জিনিস। একেবারে আস্ত একটা বাঁদর হয়েছে এই লাট্টু। তবে তাতে কি, মাত্র 16 বছর বয়সেই সে কিন্তু অনেক কাজ জানে। বলা ভালো, জানতে সে বাধ্য হয়েছে। কারণ শহরে তার বাবার খুব একটা পয়সা কড়ি নেই। তার উপর অতিরিক্ত সিগারেটের ঠেলায় বাবার ফুসফুস একেবারে মশারের রূপ নিয়েছে। তার জন্য কারখানার কাজটাও চালিয়ে যেতে পারলেন না তিনি। একটা ওষুধের দোকানে বসলেন, কিন্তু সে কি সহজ কাজ? নতুন নতুন ওষুধের দোকানে কাজ করা আর বিদ্যালয়ে একটা বলা বাচ্চার প্রবেশ করা একই রকম। তাই সেই শিক্ষানবিশ পিতার সঙ্গে কাঁধে কাঁধ মেলাতে গাড়ি মেকানিকের কাজ করেছে লাট্টু। পান বিড়ির দোকানেও বসেছে, চায়ের দোকানে চা বিলি করেছে, এমনকি একটা হোটেলের রাতের হাত রুটি আর রুমালি রুটির দায়িত্বও ছিল ওর ঘাড়ে। সেসব কাজ করতে করতে একটু ছুটির প্রয়োজন ছিল তার। বাবাও মাঝে মধ্যে বকাঝকা করতেন এই বলে যে পড়াশোনার ক্ষতি হবে, কিন্তু সেসব কথা কানে না তুলে পড়াশোনা আর কাজকর্ম একেবারে সব্যসাচীর মতো চালিয়ে এসেছে লাট্টু। লাট্টু যেদিন মামার বাড়ি এসেছিল তার পরদিন থেকেই তার সঙ্গে করে আনা একটা গল্পের বই নিয়ে পড়তে আরম্ভ করেছিল। একটু একটু করে বয়স বাড়লেও নিজের বাচ্চামোটাকে লাট্টু মরতে দেয়নি। বাচ্চাদের জন্য যে ভূতের গল্প হয় ওগুলো এখনো লাট্টুকে ভয় পাওয়ায়। তো একদিন লাট্টু সেই বই নিয়েই বসেছিল, এমন সময় জোরে হাঁক দেন মামা, এই লাট্টু, শোন তো একটু এদিকে। বইটা বন্ধ করে লাট্টু এগিয়ে যায় মামার কণ্ঠস্বর লক্ষ্য করে। একটু টেপ তো বাপ, আমার আর শরীর দিচ্ছে না। টিউবওয়েলের হাতলটা ধরে কথাটা ক্লান্ত কণ্ঠে বললেন মামা। বাধ্য ছেলের মতো মামার হাতে হাতে সাহায্য করতে থাকে সে। মামা জিজ্ঞেস করেন, তা তুই ওইসব বাচ্চাদের ভূতের গল্প কি পড়িস বলতো? বাচ্চাদের কই, ভূত বাচ্চা পেলেও খাবে, বড় পেলেও খাবে। ভূত যে মানুষকে খেয়ে নেয় এটা তোকে কে বললো রে? আরে ওই তো একটা গল্পে পড়েছিলাম। না না, আমি আবার এতটাও বোকা নই যে ভূতের মানুষ খেয়ে নেওয়ার গল্পে বিশ্বাস করব। বুঝলাম। তবে জানিস, আসল ভূতের সন্ধান যদি পেতে চাস তাহলে তুই কিন্তু এই গ্রামেই সেটা পেয়ে যাবি। লাট্টুর চোখ দুটো জলজল করে উঠল। ভূতের খোঁজ পাবে সে এই গ্রামে? সঙ্গে সঙ্গে তার সারা শরীরে সৃষ্টি হলো এক রোমাঞ্চকর অনুভূতির। পাম্প করা বন্ধ করে সে ফেলফেলে দৃষ্টিতে মামার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, কি বলছো মামা? কোথায় পাবো ভূতের দেখা? দাঁড়া দাঁড়া বলছি, আগে এই বালতিটা রেখে আসি। মামা জল ভর্তি বালতিটা নিয়ে রেখে এলেন উঠোনের এক কোণায়। তারপর দাওয়ায় বসে হাতে একটা আঁখ নিয়ে সেটা ছাড়াতে ছাড়াতে বললেন, গ্রামে ঢুকতেই একটা পোড়ো বাড়ি আছে, দেখেছিস তো? হ্যাঁ। তো সেই পোড়ো বাড়িখানা এক সময় ছিল একখানা হাসপাতাল। আমি যখন ছোট ছিলাম তখনই একটা কারণে ওই হাসপাতাল চিরতরে বন্ধ হয়ে যায়। কেন মামা, কি হয়েছিল? বলছি আমার বয়স তখন একেবারেই অল্প, তবু লোক মুখে যা শুনেছিলাম আর পরে বড় হয়ে যা জানতে পেরেছি সেই সবই বলছি তোকে।
আগেই বললাম যে তখন আমার বয়স অল্প ছিল। সারাদিন ডাঙ্গুলি, ফুটবল, এক্কা দোক্কা আরও কত কিছু খেলে বেড়াতাম পাড়ায় পাড়ায়। পড়ালেখা যে খুব একটা বেশি দূর এগোবে না সেটা শুধু আমার বাবা মা নয়, মাস্টারমশাইও বলে দিয়েছিল। ওসবে আমার কখনোই ছিল না আর কি। তবে তোকে একটা কথা বলি, তুই কিন্তু কখনো পড়াশোনা ছাড়িস না, বুঝলি? আসলে পড়াশোনা করে আয় করা সবচেয়ে সহজ, কিন্তু আমরা বয়স থাকতে সেটাই বুঝতে পারি না। তা যাক, যেটা বলছিলাম, তো তখন বাবার সঙ্গে জমিতে চাষবাস আর অল্প একটু আধটু রোজ এই ঠাকুরদাকে দেখানোর জন্য পড়াশোনা করতাম। সে চাই হ্যারিকেন জ্বালিয়ে বইয়ের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকাই সার, এর বেশি কিছু না। তা যাই হোক, যেটা বলছিলাম, তখন ওই হাসপাতালে আশেপাশের গাঁয়ের অনেক লোকই আসতো। সত্যি বলতে একমাত্র ওই হাসপাতালটাই আশেপাশের সবচাইতে নির্ভরযোগ্য একটা জায়গা ছিল চিকিৎসার। নইলে আশেপাশে যেসব হাসপাতাল ছিল সেখানকার হাল দেখলে তোর করুণা হবে। চারদিকে বাইরে ছড়িয়ে ছিটিয়ে শুয়ে আছে রোগীরা, তাদের গায়ের উপর মাছি, পোকামাকড় এইসব কামড়ে শরীর আরো খারাপ করে দিচ্ছে। তারপর কোনো কবর কিংবা শ্মশানে নিয়ে গিয়ে তাদের অন্তিম কাজ করা হচ্ছে। বেশিরভাগ লোকেরাই মারা যেত ভুল চিকিৎসা কিংবা চিকিৎসার অভাবে। শেষমেশ তাই এই হাসপাতালেই সবাই লাইন লাগাতো। সময়টা কিন্তু আমাদের গ্রামের জন্য খুব একটা খারাপ চলছিল না, কিন্তু সেটাই হয়তো ভগবানের সহ্য হয়নি। মনে আছে সেদিনের কথা। সেদিন একেবারে সূর্য যেন মাটিতে নেমে এসেছিল, একেবারে গা পুড়িয়ে দেওয়া গরম। আমরা সবাই সেদিন বাড়িতেই ছিলাম। বাবা কাকা তবুও রোদ অগ্রাহ্য করে গিয়েছিল মাঠে। তো হঠাৎ করেই বাইরে শুনি মা ঠাকুমার চিৎকার। বাইরে বেরিয়ে দেখি আকাশে কালো ধোঁয়া যেন ছেয়ে গেছে, দাউ দাউ করে দূরে আগুন জ্বলছে। সে দেখে মনে হচ্ছে যেন আগ্নেয়গিরি থেকে লাভা উদ্গীরণ হচ্ছে। তো আমরা এই যে যার মতো করে ছুটে গেলাম ওই হাসপাতালের দিকে। গিয়ে যে দৃশ্য দেখলাম তাতে তো মা ঠাকুমার সঙ্গে আমিও বমি করে ফেলেছি। চারদিকে শুধু কালো ধোঁয়া আর লালচে হলুদ বর্ণের আগুন। সেই তীব্র তাপে ওখানে দাঁড়িয়ে থাকাটাই দায় হয়ে পড়লো আমাদের কাছে। এমন অসহ্য গরম থেকে বেরিয়ে আমরা যে যার মতো জল দিতে থাকলাম। কিন্তু ওই বালতির জলে কি আর আগুনের খিদে মেটে? সে সর্বগ্রাসী হয়ে খেয়ে ফেলতে চায় আমাদের গ্রামটাকেই। ততক্ষণে যদিও পুলিশও এসে হাজির হয়েছে। দমকলকেও খবর দিয়েছিল পুলিশ, কিন্তু সেই কর্মীরা মফস্বল থেকে আস্তে আস্তে আরো অন্তত 5-6টা বাড়ি ধ্বংস করে দিত আগুন। চলে যেত আরো অনেকগুলো প্রাণ। সেই দিন দেখেছিলাম যে ভয় কাকে বলে। ওই প্রবল অগ্নিকাণ্ডের সময় সূর্যের তাপ আর আমাদের গায়ে লাগছিল না কারোর। হঠাৎ বোধহয় কারো মাথায় বুদ্ধি এলো তখন। যে নল দিয়ে আমাদের বিভিন্ন চাষিদের জমিতে জল যেত সেই নল দিয়ে সবাই আগুন নেভানোর চেষ্টা করতে থাকলো। পাম্প চালিয়ে যতটা সম্ভব নল দিয়ে চেষ্টা করতে লাগলো সবাই। সেই জল আগুনে যুদ্ধ চলল প্রায় 1.25 ঘন্টা ধরে। তারপর যখন দমকল বাহিনী এসে পৌঁছালো ততক্ষণে আমরা অনেকটাই আগুনকে বাগে আনতে পেরেছি। দমকলের লোকেরা এসে শেষ পেরেকটি পুঁতে দিল আগুনের কবরের। কিন্তু আগুন সম্পূর্ণ নিভতেই দেখলাম চারদিকে অন্তত পক্ষে 1000 গলা মৃতদেহ। ভাবতে পারিস, 1000 জন। কতজনের তো দেহের কোনো অংশই পাওয়া যায়নি রে। যে কজন হাসপাতালে ছিল, ডাক্তার, নার্স, রোগী সমেত, তাদের মধ্যে কেউ আর বেঁচে ছিল না। ওর চাইতে বড় দুর্ঘটনা এই গ্রামে আর কখনো ঘটেনি রে লাট্টু। সেই দুর্ঘটনার কালো আধার ঘুষতে লেগে গেছিল অনেকগুলো বছর। কারণ অনেকগুলো পরিবার কিংবা পরিবারের মানুষগুলো ওভাবে চলে যাওয়ায় ভেঙে পড়েছিল তাদের সংসার। প্রচণ্ডভাবে ভেঙে পড়েছিল গোটা গ্রামটাই। সরকার থেকে যা অনুদান আসতো তাতে খুব একটা ভালোভাবে চলে না কারোরই। ওই ক্ষতিপূরণের টাকা দিয়ে কি আর মানুষের জীবনের ক্ষতিপূরণ করা যায় রে লাট্টু? তারপর কত তদন্ত হলো, কত কিছু হলো,
তো আজ অবধি সেই অগ্নিকাণ্ডের উৎসটা রহস্যই রয়ে গেল রে। মামার মুখে ঘটনাগুলোকে এক মনে শুনছিল লাট্টু। এবার নিজের একাগ্রচিত্ত ভেঙে সে বলে উঠল, আচ্ছা মামা, সেই হাসপাতালে যাদের ক্ষতি হয়েছিল তাদের মধ্যে আজও কেউ বেঁচে আছে? হ্যাঁ, আছে তো, অনেকেই আছে। এমনকি সেই অগ্নিকাণ্ডে উপস্থিত একজন মানুষও বেঁচে আছে। বেজায় বিস্মিত হলো লাট্টু। বলল, কি? তুমি যে বললে ওখানে যারা ছিল তারা আর কেউই বেঁচে ছিল না? তাই তো। কিন্তু যিনি বেঁচে আছেন তিনি হাসপাতালে ছিলেন না। তিনি ছিলেন হাসপাতালের লাগোয়া বাড়িটায়। গোটা পরিবার মারা গেলেও শুধুমাত্র তিনিই বেঁচে যান। তার সারা শরীরের অন্তত 10 ভাগ পুড়ে যাওয়ায় কোনো মতে বেঁচে যান ভদ্রলোক। লোকটার নাম তাপস দাস। ভদ্রলোক বেশ সজ্জন ব্যক্তি ছিলেন। যখন ওনার শুশ্রূষা করা হলো, তারপর উনি জানিয়েছিলেন সেই দিনের বর্ণনা। আসলে যখন আগুনটা মূলত লাগে তখন উনি বাড়িতেই ছিলেন না। তার ফলে ওনার বাড়ির বাকি সকলে মারা যায়, কিন্তু উনি ভাগ্যক্রমে বেঁচে যান। সবেমাত্র বাড়িতে সাইকেল নিয়ে প্রবেশ করতে যাচ্ছিলেন, এমন সময় আগুনটা লাগে। তাই কেবলমাত্র একটু অংশই পুড়ে যায় ওনার শরীরের। সেই দিনের ওই আতঙ্ক ভদ্রলোকের চোখ থেকে এখনো মুছে যায়নি রে বাবা। শুধু উনি কেন, আমাদের গোটা গ্রামের কারুর পক্ষেই সেই দিনটাকে পুরোপুরি ভুলে যাওয়া কখনোই সম্ভব না। বুঝলাম। তাহলে তো নিশ্চয় এখন ওখানে প্রচুর ভূত পাওয়া যাবে। হ্যাঁ, তা পাওয়া যাবে বই কি। শোনা যায় ওইদিকে কেউ আর যেচে রাতের দিকে যায় না। অনেকে নাকি অনেক কিছু দেখেছে, অনেক কিছু শুনেওছে। কেউ কেউ নাকি ওখানে আজও জল চায়। কেউ কেউ খুব জোরে জোরে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে। তবে আমি যেহেতু নিজে কিছু জানি না, তাই বলতে পারবো না সেসব ব্যাপার। তাহলে জায়গাটা একবার যেতে হবে মামা। খবরদার, বেশ গম্ভীর কণ্ঠে বলে উঠলেন মামা। খবরদার ওখানে যাওয়ার কথা ভাববি না লাট্টু। দেখ, যে জিনিসটার সম্পর্কে মানুষ জানে না তার ভয়টা মানুষের কাছে সব থেকে বেশি হয়। কি দরকার বলতো? হ্যাঁ, জোয়ান ছেলে, এখন রক্ত গরম জানি, কিন্তু বেকার বেকার এসব করতে যাস না। তার চেয়ে বরং আমায় খেতে একটু সাহায্য কর। যা, জল টল দেওয়ার ব্যবস্থা কর। অনেক গল্প হয়েছে, যা এবার। লাট্টুর মনটা খারাপ হয়ে গেল। তবে একটা কথা ভেবে ভালোই লাগছে তার। এই গ্রামে অন্তত কিছু অন্যরকম একটা জিনিসের সন্ধান পেয়েছে সে। বাড়ির ছাদে উঠলে দেখা যায় ওই দূরে রয়েছে পোড়ো বাড়িটা। কিন্তু যাত্রাপথ মোটেও খুব একটা কম নয়। লাট্টু ছক কষতে থাকে। একদিন সে কোনো ক্রমে যদি সেই ভুতুড়ে হাসপাতালে উপস্থিত হতে পারে তবে কেমন হবে? আরে এরকম একটা রোমাঞ্চকর অভিজ্ঞতার সম্মুখীন হতে সে তো ছেলেবেলা থেকেই একেবারে এক পায়ে খাড়া। ব্যাপারগুলো ভেবেই লাট্টুর শরীরে কেমন যেন একটা শিহরণ জাগে। এভাবে কাটলো কয়েকটা দিন। এই কদিনে মামা মামি লক্ষ্য করেছে লাট্টুর ব্যবহারে কি একটা যেন পরিবর্তন ঘটেছে। সে আগেও একটা আলাদা জগতে বাস করত ঠিকই, তবে ইদানিং সেই রোগটা যেন আরো বেড়েছে। আর সে বইটই পড়ে না, কাজকর্মও করছে না। কেবলই আকাশের দিকে চেয়ে বসে থেকে কি সব যেন ভাবে। মাঝে মাঝে বই খুললেও চোখ মুখ থাকে সেই আকাশের পানেই। কি যে এত ভাবনায় ধরেছে ছেলেটাকে কিছুতেই বুঝে উঠতে পারেন না মামা মামি। এরই মাঝে হঠাৎ পাশের গাঁ থেকে জনার্দন ঘোষাল এসে উপস্থিত মামার বাড়িতে। এই জনার্দন বাবু পাশের গাঁয়ের একজন মান্যগণ্য ব্যক্তিত্ব। ওই গ্রামে ভদ্রলোকের একটা বড় ব্যবসা আছে। লাট্টুর মামির কি ধরনের একটা আত্মীয় হন যেন এই জনার্দন।
আর তার জন্যই নিজের মেয়ের বিয়ের নিমন্ত্রণ করতে এসেছেন তিনি। মামি ওনাকে দেখা মাত্র মাথায় কাপড় টেনে নেমে এলেন দালানে। আরে কাকামশাই, আপনি আসুন আসুন, ঘরে আসুন। আরে বাবা, অত ব্যস্ত হতে হবে না, আগে বল কেমন আছিস? ভালো আছি, আপনি কেমন আছেন? বাড়ির সবাই? হ্যাঁ, সে সব ভালো। তা হঠাৎ এই গরিবের ঘরে কি ব্যাপার? আসলে তোর বোন শিউলির বিয়ে দিচ্ছে এই আসছে হপ্তায়। সব দিনক্ষণ লেখা আছে, সময় মতো চলে আসিস। আর জামাই কোথায়? তাকে তো দেখছি না। ও ক্ষেতের দিকে গেছে। আপনি আসুন না ভেতরে, একটু জল মিষ্টি খাবেন। না না, আমার সময় নেই হাতে, আরো অনেক বাড়ি যেতে হবে। ঘরের ভেতর থেকে লাট্টু বাইরের কথাবার্তা শুনতে পেয়ে দালানে নেমে আসে। জনার্দন ঘোষাল ওকে দেখে বলেন, এইটা কে রে? লাট্টুর মামি বলেন, এ হলো আমার ননদের ছেলে, শহর থেকে এসেছে, এখন এখানেই আছে কিছুদিন হলো। ও, কবে যাবে? যাবে মানে পরীক্ষা শেষে এসেছে, চলে যাবে। কিন্তু কেন? না মানে পরের হপ্তাহে থাকবে নাকি? লাট্টু আন্দাজ করতে পারল ঠিক কী বিষয়ে কথাবার্তা হচ্ছে, তাই সে আর সেখানে বেশিক্ষণ দাঁড়ালো না। যত তাড়াতাড়ি সম্ভব তার সে স্থান থেকে কেটে পড়াই মঙ্গল। সে সঙ্গে সঙ্গে ঘরে ঢুকে জানলায় চোখ রাখল। লাট্টুর মামি ভাবলেন হয়তো লাট্টুকে নিমন্ত্রণ করবেন তার কাকা মশাই, তাই তিনি কিন্তু কিন্তু করে বললেন, হ্যাঁ, এখানেই থাকবে। তবে জনার্দন ঘোষাল কিন্তু নিমন্ত্রণ করলেন না। গম্ভীর কণ্ঠে বললেন, ও আচ্ছা, ঠিক আছে, আমি আসি। আর শোন, বিয়ে বাড়িতে যাবি, একটু ভালো দেখে কাপড় চোপড় পরে যাবি, এরকম ভিখিরির মতো যাবি না। দরকার পড়লে আমি কিছু কাপড় পাঠিয়ে দেব। কথাগুলো চরম অপমানের বিধল ভদ্র মহিলার গায়ে। ঘরে ঢুকে এভাবে আগে তাকে কেউ অপমান করে চলে যায়নি। মনটা একেবারে খারাপ হয়ে গেল তার। একটা খাঁটি অমানুষ বটে লোকটা। আজ অবধি তাদের এইরূপ দৈন্য দশা সম্পর্কে কেউ খোঁটা দেয়নি। তার উপর একটা অল্প বয়স্ক ছেলে ঘরে আছে শুনেও তাকে নিমন্ত্রণ পর্যন্ত করল না। কেমন আহাম্মক লোক! এসব ভাবলেও পর মুহূর্তে আবার মামি ভাবলেন, কিন্তু এনার সঙ্গে খুব একটা খারাপ ব্যবহার করা যাবে না, কারণ এই লোকটা না থাকলে রাস্তায় নেমে আসতে হতো ওদের। এককালে যখন দেনার দায়ে ভিটে মাটি খুঁইয়ে বসেছিল, তখন উনি সাহায্যের হাতটা মাথায় না ধরলে আজ কোথায় না কোথায় ভিক্ষে করে ঘুরতে হতো কে জানে। কিরে, কথাটা কানে গেল? বেশ জোর গলায় বললেন জনার্দন ঘোষাল। হ্যাঁ কাকামশাই, নিশ্চয়ই। আপনি সাবধানে যাবেন। কোনো রকমে মাথা নামিয়ে উত্তর দিলেন মামি। ধীরে ধীরে গদাই লস্করি চালে চলতে চলতে দিগন্ত রেখায় মিলিয়ে গেল জনার্দন বাবুর টেকো মাথাটা। মনে মনে লোকটাকে অনেকগুলো শহুরে গালি দিল লাট্টু, কিন্তু সে জানে এতে লাভ নেই। কিছু মানুষ এরকমই হয়, অপরকে অপমান করে ছোট করেই তাদের আত্মার শান্তি লাভ করে। মামি ঘরে ঢুকে একবার লাট্টুর পানে তাকালেন। খারাপ লাগছে ছেলেটার জন্য। ওখানে বিয়ের মন্ডা মিঠাই খাওয়া হবে, আর এখানে ছেলেটা একা একা কি করবে কে জানে। এখন এই কথাগুলো উনি কিভাবে যে পারবেন স্বামীর কাছে, সেটাই বড় চিন্তার বিষয়। কাজকর্ম শেষে রাতের দিকে যখন আড্ডা মেরে ফিরলেন বিনয় মামা, তখন সামান্য এ কথা ও কথা বলবার পর
আসল কথাটা বললেন মামি। তিনি বেশ ভয়ে ভয়ে ছিলেন, কারণ এখন এই পরিস্থিতিতে নিশ্চয় বিনয় মামা লাট্টুকে ছেড়ে পাশের গ্রামে নিমন্ত্রণ রক্ষা করতে যাবেন না। পাগল হয়েছে নাকি? হ্যাঁ, এসবের কোনো মানে হয়? লোকটা দেখলো যে একটা অল্প বয়সী ছেলে আছে, তাকে ডাকলে কি ওদের খুব অভাব হতো? হ্যাঁ, কত ঘেরে নিত আমার ভাগ্নেটা শুনি। হ্যাঁ জানি, কিন্তু আমি কি বলবো, লোকটা যে ওরকম বদ জানোই তো। তুমি গেলে যাও, আমি বাচ্চাটাকে এখানে রেখে যাব না। দেখো, ওরকম করো না। ওই বুড়োটা কিন্তু এটা ঠিকভাবে দেখবে না। না দেখলে না দেখবে, ওকে ভয় পাই নাকি আমি? না, সেটা না। জানোই তো আমরা ঋণী। চুপ করে যান বিনয় মামা। এই কথার পরে আর কিছু কথা সাজে না। আড়াল থেকে বেরিয়ে আসে লাট্টু। তার বয়স অল্প হলেও সময়ের রোষানলে পড়ে ছোট সে আর নেই। আসলে দায়িত্ববোধ মানুষের বয়সের উপরেও অনেকটা প্রভাব ফেলে। লাট্টুর ক্ষেত্রেও তাই হয়েছে। সে এবার মামাকে উদ্দেশ্য করে বলে, মামা, কোনো চিন্তা করো না, আমি বিষ্ণুর বাড়িতে থেকে যাব, তোমরা নিশ্চিন্তে যাও। না না, কোথায় না কোথায় কিভাবে থাকবি তুই? হ্যাঁ, এমনটা হয় নাকি? আরে আমার কোনো অসুবিধা হবে না মামা, আমি বিষ্ণুর বাড়িতে থেকে যাব। ওর সঙ্গে তো আমার খুব ভাব হয়ে গেছে এখন, তুমিও তো চেনো ওকে। বিনয় মামা বিষ্ণুর কথা ভাবেন। হ্যাঁ, ছেলেটি ভালোই, সেই সাথে ওর পরিবারের সঙ্গেও বেশ ভালো সম্পর্ক আছে। নেহাত মন্দ থাকবে না লাট্টু। মামি বললেন, ওর যখন কোনো অসুবিধে হবে না, বেকার বেকার শত্রুতা বাড়িয়ে লাভ কি? চলো না জনার্দন কাকুর বাড়িতে। সেই রাতে আর বিনয় মামা কোনো কথা বলেননি। সম্ভবত উনি বিয়ে বাড়িতে যাওয়ার জন্য সম্মত হয়েছেন। লাট্টু যেন হাতে চাঁদ পেল। দীর্ঘদিন ধরে এরকমই একটা সুযোগের জন্য অপেক্ষা করছিল সে। তাই যে জনার্দন ঘোষালকে সে দিনের বেলা গালাগালি করেছিল, রাতে মনে মনে তাকে ধন্যবাদ না দিয়ে পারল না। লোকটা ভাগ্যিস এসেছিল, না হলে ওই ভুতুড়ে হাসপাতাল ভ্রমণ করার এমন রাজকীয় সুযোগ কি আর সে পেত? রিয়েল লাইফ হরর ইনসিডেন্ট ঘটানোর এই একটা মাত্র সুযোগ। সুযোগ যখন এসেছে তখন তাকে কিছুতেই হাতের বাইরে যেতে দেওয়া চলে না। পরদিন থেকেই লাট্টু তাই লেগে গেল ওর বন্ধু বিষ্ণুকে মাজা ঘষা করতে। হাতে মাত্র 1 সপ্তাহ বাকি, তাই ছেলেটাকে ভালো করে বোঝাতে হবে ওই বাড়িতে যাওয়ার গুরুত্বটা। বুঝলি বিষ্ণু, তোদের গ্রামে থেকেও তুই একেবারে বোকাই রয়ে গেলি। খেলতে গিয়ে হঠাৎ লাট্টুর মুখে এই কথা শুনে বিষ্ণু তো একেবারে অবাক বনে যায়। বলে, কেন? আমি আবার বোকার মতন কি এমন কাজ করলাম? দেখ, তোদের গ্রামে এরকম একটা জায়গা থাকতে তুই কখনো সেখানে যাবি না কেন? ভূতের ভয়ে? কোথায় সেটাই তো বুঝলাম না। আরে ওই যে ওই পুরো বাড়িটা রে, জানিস না নাকি? না বাবা, ওখানে গিয়ে মরার আমার কোনো শখ নেই। মরবি যে তোকে কে বললো? আরে জীবনে যখন জন্মেছিস তখন একবার না একবার তো মরবি নিশ্চয়। তোর কখনো মনে ইচ্ছে জাগে না একবার গিয়ে দেখি ওখানে কি আছে? বিষ্ণু খানিকক্ষণ ভাবে। লাট্টু নিজের কথাবার্তার মাধ্যমে ওর মনের মধ্যে এই পোড়া বাড়ির অভিযানের জন্যে বীজটা ভালো করে পুঁতে দেয়। ইচ্ছা করেনি যে কখনো সেটা নয়, তবে আর কি? আমার কাছে একটা ভালো প্ল্যান আছে, শোন। এভাবে রোজ ধীরে ধীরে একটু একটু করে লাট্টু বিষ্ণুর অভিযানের ইচ্ছের বীজে জল দিতে থাকে। একটু একটু করে এগিয়ে আসে সেই মহেন্দ্রক্ষণ।
এখন গায়ে একটা অন্তত চাদর না চাপালে চলছে না। বিকেল পেরোলেই গোটা গ্রাম জুড়ে একটা মস্ত কুয়াশার চাদর নেমে আসছে যেন। তাই বিকেল থাকতেই সাজগোজ করে বাড়ির দোর বন্ধ করে দেন বিনয় মামা। একবার জিজ্ঞেস করে নেন, সব কিছু গুছিয়ে নিয়েছো তো? মামি ঘাড় নেড়ে আশ্বাস দেন, সব নিয়েছেন। মামা এবার লাট্টুর দিকে ফিরে ওর কাঁধে হাত রেখে বলেন, কিরে, তুই থাকতে পারবি তো বিষ্ণুর বাড়িতে? আরে হ্যাঁ মামা, কোনো সমস্যা হবে না। ঠিক তো? দেখ, তোর মা কিন্তু ভরসা করে ছেড়েছে। আমি যদিও বিষ্ণুর বাবার সঙ্গে কথা বলে রেখেছি, তবুও সাবধানে থাকিস বাবা। হ্যাঁ, চিন্তা হবে কিন্তু আমার আর তোর মামির। কোনো চিন্তা করো না মামা, তুমি আর মামি সাবধানে থেকো। এখন যাও যাও, আর বেলা করো না। আমিও দেখি ওদের বাড়ির দিকে এগোতে থাকি। লাট্টু হেসে উত্তর দেয়। মামা মামি ধীরে ধীরে এগিয়ে গেলেন স্টেশনের রাস্তার দিকে। লাট্টু বাড়ি থেকে নিয়ে আসা কালো সোয়েটার আর মাংকি টুপিটা মাথায় গলিয়ে নিয়ে বের হলো। ওর কাঁধে একটা ব্যাগে নিয়ে নিয়েছে দুটো বই, একটা টর্চ লাইট, মশা তাড়ানোর লোশন আর দুটো কাপড়। এর বেশি কিছু আর নেওয়ার প্রয়োজন নেই। আপাতত রাতে শুতে যাওয়ার আগে অবধি এই বইগুলোই তার সঙ্গী হবে। গ্রামে বেশি রাত অবধি কেউ জেগে থাকে না, সকলেই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েন। বিষ্ণু আর লাট্টুর খাওয়া হয়ে গেলে বিষ্ণুর মা বাবাও তাই খেয়ে দিয়ে শুয়ে পড়লেন। আর অন্য ঘরের লাট্টু আর বিষ্ণু অপেক্ষা করতে থাকলো সকলের চোখে ঘুম নামার। রাত তখন 12টা। দুজনে মিলে জানলার শিকগুলো সরিয়ে আবার সেগুলোকে যথাস্থানে রেখে লাফিয়ে বাড়ির বাইরে চলে এলো। আসলে সমস্ত প্ল্যানটাই করেছে লাট্টু। তারই নির্দেশে চুপি চুপি বিষ্ণু এই লোহার পলকা শিকগুলো আগে থেকেই খুলে রেখেছিল। শুধুমাত্র যথাস্থানে খুব হালকাভাবে বসিয়ে দেওয়া ছিল ওগুলো। আর এখন এভাবে সেগুলোকে সরিয়ে ফেলা খুব একটা সমস্যার কাজ নয়। দুজনে বেশ ভালোভাবে শীতের কাপড় পরে নিয়েছে। রাত অনেক, এখন চারিদিকে বইছে কনকনে ঠান্ডা হাওয়া। গঙ্গা বক্ষ থেকে ভেসে আসছে দিগন্ত বরফ করে দেওয়ার মতন শৈত্যপ্রবাহ। আশেপাশে ঘাসের ওপর মৃদু মৃদু শিশির বিন্দু টের পাচ্ছে ওরা। টর্চ খুব একটা জ্বালছে না লাট্টু, কারণ টর্চের আলো ওই হাসপাতালের ভেতরে ঢুকলে লাগবে, তাই বুদ্ধি করে ব্যাটারি বাঁচাচ্ছে সে। অন্ধকারে দুইজনে রাস্তা অনুমান করে হেঁটে চলেছে, আর তার ফলে কখনো ভুল করে জঙ্গলের দিকে ঢুকে যায়, তো কখনো আবার নদীর দিকে। তবুও যতটুকু চাঁদের আলো দেখা যাচ্ছে সেই আলোকেই সঙ্গী করে এগিয়ে চলে ওরা দুইজন। এই ঘুটঘুটে অন্ধকারে একান্ত শেয়াল বা কুকুর ছাড়া কোনো মানুষের পক্ষে সম্ভব নয় তাদেরকে দেখা, তাই তারা নির্বিঘ্নে এগিয়ে চলতে থাকলো। তবে তারা তখনও পর্যন্ত জানতো না তাদের জন্য হাসপাতালে ঠিক কোন দুর্ভাগ্য অপেক্ষা করছে। হাঁটতে হাঁটতে লাট্টু বিষ্ণুকে উদ্দেশ্য করে বলল, কিরে, তুই ঠিক আছিস তো? আমার পিছনে পিছনে আয়, ভয় পাস না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। বিষ্ণু একটা ক্ষীণ কণ্ঠে হ্যাঁ বলে ওকে অনুসরণ করতে থাকলো, কিন্তু মনে মনে তার খচখচানিটা রয়েই গিয়েছে। কেন যে সেই ছেলেটার কথায় বাড়িতে না জানিয়ে এসব করতে গেল কে জানে। এখন যদি তার বাবা তাদের এইরূপ নৈশ অভিসারের কথা জানতে পারে, তবে তো জ্যান্ত পিটিয়ে মেরেই ফেলবে তাকে। এসব ভাবতে ভাবতে বিষ্ণু লাট্টুকে অনুসরণ করে হেঁটে চলল।
প্রায় অনেকক্ষণ ধরে হাঁটার পর শেষমেশ গিয়ে পৌঁছালো পোড়া বাড়িটার সামনে। চাঁদের হালকা আলোয় যতদূর দেখা যায় সম্পূর্ণটাই কালো অন্ধকারে মোড়া। এর আগেও দিনের বেলায় যখন সে দেখেছে তখন যেন এই কালো দেওয়ালগুলোর ভেতরে ভয় লুকানো ছিল না, কিন্তু এখন এই নির্জন রাতে তার রূপ অন্যরকম। বিষ্ণু অপেক্ষাকৃত দুর্বল হৃদয়ের ছেলে, তাই এই পরিবেশে সে দিব্যি অনুভব করতে পারে। তার বুকের বাঁ দিকটায় ধুকফুকানিটা যেন ক্রমেই বাড়ছে। তাই সে কাতরভাবে লাট্টুকে বলে, ভাই চ বাড়ি চ, আমার এখানে আর ভালো লাগছে না। তবে লাট্টু কিন্তু নিজের সিদ্ধান্তে অনড়। সে বলে, আরে এসেছি যখন অন্তত ভেতরে ঢুকে দেখে যেতে ক্ষতিটা কি? হ্যাঁ চল আয় বলছি। অবশেষে বাধ্য হয়ে বিষ্ণু লাট্টুর সঙ্গে ঢুকল বৃহৎ আকৃতির সেই হাসপাতালের ভেতরে। এখানে দরজা বলে আর অবশিষ্ট কিছু নেই, তাই তারা অবলীলায় ভেতরে প্রবেশ করতে পারল। এবার লাট্টু ওর হাতের টর্চটা জ্বালায়। এখানে ঢোকার আগেই ও আর বিষ্ণু নিজেদের গায়ে মশা তাড়ানোর লোশনটা লাগিয়ে নিয়েছে। নিস্তব্ধ এই রাতে ভিন ভিনে ঝিঁঝির ডাক আর জোনাকি পোকার সমারোহ, এই দুয়েই যেন ক্রমেই রোমাঞ্চিত হতে থাকলো ওরা। এবার লাট্টুরও বুকের ভেতরটা ঢিপ ঢিপ করতে আরম্ভ করেছে। হঠাৎ করে তার মনে হলো যেন ডান দিকের ওই দেওয়ালটার আড়ালে কারো অস্তিত্ব আছে। তবে তৎক্ষণাৎ মনের ভয় দূর করে লাট্টু সাহসী কণ্ঠে ডাক দিল, কে? ওপার থেকে কোনো উত্তর এলো না। লাট্টু আবারও ডাক দিল, কে ওখানে? লাট্টু আর বিষ্ণুর দুই জোড়া চোখ তখন প্রখরভাবে নিবদ্ধ হয়ে আছে ওই জমাট বাঁধা অন্ধকারের উপর। কয়েক মুহূর্ত। এবার আচমকা একজন মাঝারি উচ্চতার মানুষ সেই অন্ধকার ফুঁড়ে বেরিয়ে এলো যেন। তার হাতে জ্বলছে একটা লণ্ঠন, মুখের উপর জড়ানো নোংরা চাদর। এবার সেই চাদরখানা সরিয়ে একটা ভাঙা খ্যারখেরে কণ্ঠে, তোমরা কে বাছা? আমি লাট্টু, এই গ্রামেই থাকি। আর এ আমার বন্ধু বিষ্ণু। আপনি এখানে কি করছেন? আমি তো এখানেই থাকি আমার পরিবারের সাথে। আমরা এই হাসপাতালের দেখভাল করছি বছরের পর বছর, যুগের পর যুগ ধরে। ও তাই? কিন্তু মামা যে বলেছিলেন কেউ এখানে অনেক বছর ধরে পা রাখেনি। তোমার মামা ভুল বলেছে। আমরা তো এখানে অনেক বছর ধরেই রয়েছি। কই, তেমন তো কিছু দেখিনি কখনো। তা এখন বলো, তোমরাই এত রাত্রিরে এখানে কি করছো? আসলে মামার মুখে শুনেছিলাম এখানে নাকি ভূত টুত আছে, তাই একটু ইচ্ছে ছিল রাত্রি কাটানোর। তা এখন তো দেখছি আপনারা এখানে থাকেন, তাহলে যারা এখান থেকে ভয় পেয়ে চলে যান তাদের কি আপনারাই ভয় দেখিয়ে তাড়িয়ে দেন? লাট্টু কিন্তু বেশ নির্ভীকভাবেই বলল। এবার ভদ্রলোক উচ্চস্বরে হেসে উঠলেন। তারপর হাসি থামিয়ে বললেন, তোমার মাথায় বুদ্ধি আছে বটে। আসলে আমরা যবে থেকে এখানকার দায়িত্বে আছি তবে থেকে আমরা এখানে তোমার মতো যারা মজা করতে আসে তাদেরকে ভয় দেখিয়ে তাড়িয়ে দিই। ওহো, ঠিক ধরেছি। তাহলে আমাদেরকেও বুঝি? না না, তোমরা বুদ্ধিমান ছেলে, একটু ভেতরে এসো। খাওয়া দাওয়া হয়েছে রাত্রিরের? হ্যাঁ আমরা কিছু খেতে আসিনি, আমরা এখানে কেবলমাত্র রাতটা কাটাতে এসেছি।
না না, সে বললে কি হয়, এসো এদিকে এসো। এই বলে লোকটি লণ্ঠনটা নিয়ে এগিয়ে চললেন ডান দিকের একটা ঘরের উদ্দেশ্যে। ঘরে পৌঁছে সেখানে ওদের দুইজনকে বসতে বললেন তিনি। লাট্টু আর বিষ্ণু দুইজনেই বসলো একটা নোংরা ময়লা বাক্সের ওপর। ওরা নিজেদের টর্চগুলো এখন বন্ধ করে রেখেছে। এবার খেয়াল করলো ঘরের খাটের ওপর শুয়ে আছেন একজন মহিলা। সম্ভবত তিনি অসুস্থ। ওই অল্প আলোয় যতটা চোখে পড়ে তাতে বোঝা যায় তিনি গর্ভবতী। ঘরের আর এক প্রান্তে একটা আগুন জ্বালিয়ে সম্ভবত কিছু ভেজে চলেছে একটা বছর 10 মেয়ে। চারপাশটা দেখে নিয়ে এবার বিষ্ণু লাট্টুর কানে কানে বলে, দেখা তো হয়ে গেল, চল এবার বাড়ি চল। লাট্টু কেবলমাত্র হাত দেখিয়ে ইশারায় তাকে থামতে বলে। তারপর সে জিজ্ঞেস করে, আচ্ছা, এখানে যখন আগুন লাগে তখন আপনারা ছিলেন? ওরা দেখল এই কথাতে ঘরে ওরা বাদে উপস্থিত বাকি 3 জনেই ওদের দুজনের দিকে দৃষ্টিপাত করল। মনে হলো 3 জোড়া জ্বলন্ত চোখ এক দৃষ্টে ওদের পানে চেয়ে আছে। কিছু ভুল জিজ্ঞাসা করলাম? ভদ্রলোক এবার বললেন, না বাবা, ভুল কিছুই না। আমরা তখন এখানেই ছিলাম, জানো তো। খুব খারাপ লাগে সেদিনের কথা ভাবলে। কয়েকদিন হলো সে সময় চাকরিতে এসেছে পরিবার নিয়ে। এখনো মনে হয় কেন যে এই চাকরিতে এসেছিলাম। আচ্ছা, কতজন মারা গিয়েছিল? অনেকে মারা গেছে বাবা, অনেকে। চারিদিকে তখন শুধু আগুন আর আগুন। ওহ, সে দৃশ্য আজও মনে পড়লে গা শিউরে ওঠে। যাই হোক, এখন একটু কিছু খেয়ে নাও। মা বিনা, ওদের দুজনকে একটু মাংস ভাজা দে। এতক্ষণ ধরে ওদের নাকে পোড়া মাংসের গন্ধ আসছিল। তবে ওরা এটা ভাবেনি যে এই খাদ্যের ভাগ ওরাও পেতে চলেছে। মেয়েটি 2টি আলাদা পাত্রে মাংস এনে ওদের সামনে ধরল। 2টো পাত্র হাতে নেওয়া মাত্রই সেদিকে তাকিয়ে ওদের দুজনের মুখ হা হয়ে গেল। বিষ্ণুর পাত্রের মধ্যে রাখা আছে একটা ভাজা হৃৎপিণ্ড, আর লাট্টুর জন্য রাখা আছে জিভ আর চোখ, এবং এ সবগুলোই মানুষের। স্কুলের বইতে এরূপ অঙ্গ প্রত্যঙ্গের ছবি তারা বহুবার দেখেছে। ভয়ে আতঙ্কে ওরা দুইজনেই একেবারে কাঠ হয়ে গেল। কারো মুখ থেকে কোনো কথা সরছে না। ওদের হাত দুটো কাঁপছে, পাত্র দুটো হাত থেকে পড়ে যাওয়ার জোগাড়। ভয়ার তো চোখ তুলে এবার ওরা তাকালো বাকিদের দিকে। এবার যে দৃশ্য দেখল তার জন্য একেবারেই প্রস্তুত ছিল না ওরা। দেখল সেই গর্ভবতী মহিলার পেট ফুঁড়ে একটা সদ্যজাত বাচ্চা বেরিয়ে আসছে। মহিলাটির মুখে এক ভয়ঙ্কর হাসি। তার যেন কোনো বেদনাই হচ্ছে না। ওদিকে সদ্যজাত বাচ্চাটাও হাসছে, খিলখিলিয়ে হাসছে। তার সারা গায়ে মায়ের রক্ত মজ্জা লেগে এবার সেই হাসি ফুটে উঠল বয়স্ক লোকটার মুখেও। ওদের খাবার পরিবেশন করা বিনার ঠোঁট দুটো যেন চওড়া হলো ক্রমশ। সবাই হাসছে, প্রাণপণে হাসছে। এবার খাটে শুয়ে থাকা মহিলাটি ওদের উদ্দেশ্য করে বলে উঠল,
অনেক মাংস রয়েছে। আর পারল না ওরা, কাঁপতে কাঁপতে হাতের থেকে প্লেট দুটো খসে পড়লো মাটিতে। আর এক মুহূর্ত নয়, ঘর থেকে বেরিয়ে প্রাণপণে দুইজন বাইরের দিকে ছুটতে লাগলো। কিন্তু এ কি, ওরা তো ছিল একতলায়, হঠাৎ করে 3 তলায় কখন উঠে এসেছে? এখান থেকে এখনো 2 তলা টপকে তবেই নিচে নামতে হবে ওদের। ভয় চিৎকার করে উঠল লাট্টু। বিষ্ণু, পালা জলদি! এই বলে সে নিজের হাতে টর্চ লাইটটা জ্বালিয়ে আলো সামনে ছুড়ে দিয়ে ছুটে চলল। বিষ্ণুও তার পিছন পিছন সমান জোরে ছুটছে। 2 তলায় নেমে আসতেই হঠাৎ করে ওরা শুনতে পেল চারিদিক থেকে যেন প্রাণপণে চিৎকার করছে অসংখ্য মানুষ। হাজার হাজার লোকের প্রাণ বাঁচানোর আরতি সজোরে বেজে চলেছে এই হাসপাতালের ভেতর। এমন সময় ছুটতে ছুটতে বিষ্ণুর পাটা কেউ যেন টেনে ধরল। লাট্টু থেমে দাঁড়ালো কিছুক্ষণ, দেখলো একটা পচা গলা হাত বিষ্ণুর পাটা টেনে ধরে কাতরাতে কাতরাতে বলছে, কোনো মতে তার হাত থেকে বিষ্ণুকে ছাড়িয়ে টেনে এনে আবার ছুটতে লাগলো তারা। ইতিমধ্যে একটা গরম আঁচ অনুভব করতে আরম্ভ করেছে ওরা। আগুন জ্বলছে, তার মানে সত্যি আগুন জ্বলছে নাকি এটা ওদের স্বপ্ন? কি হচ্ছে এসব ওদের সঙ্গে? দৌড়তে দৌড়তে পিছনে তাকিয়ে দেখলো ওরা, দেখলো গোটা হাসপাতালে আগুন ধরেছে, আবারও আগুন। আর সেই লেলিহান শিখার মধ্যে 3 তলায় দাঁড়িয়ে হাসছে সেই 3টি মানুষ। লাট্টু ভাবল তাদের হ্যারিকেন থেকেই বোধহয় গোটা বাড়িটায় আবারও আগুন ধরেছে। এই সময় শুনতে পেল এক সহস্র মানুষের সমারোহ। সবাই প্রাণ বাঁচানোর তাগিদে মরণপণে চিৎকার করছে। উপর থেকে এবার সেই বয়স্ক লোকটার চিৎকার ভেসে আসে, আগুন লাগলে কেমন লাগে দেখতে এসেছিলে না? দেখো দেখো এবার। ওরা দুইজনে বুঝতে পারল ওদের পালাবার আর পথ নেই। সম্পূর্ণ হাসপাতালে আগুন লেগে গিয়েছে আবারও। বেরিয়ে যাওয়ার অংশটা সম্পূর্ণরূপে অবরুদ্ধ হয়ে পড়েছে। প্রবল ধোঁয়ার আগুনের তাপে ধীরে ধীরে ওদের শ্বাস কমতে আরম্ভ করলো। হাঁপাতে হাঁপাতে লাট্টু বলল, আর কিছু করার নেই বিষ্ণু, আর কোথাও পালানোর নেই। বিষ্ণু কাঁদতে আরম্ভ করেছে। ধীরে ধীরে আগুনের লেলিহান শিখাগুলো মাথা চড়াচ্ছে। বহু বছর পর আবারও ঘটছে ইতিহাসের পুনরাবৃত্তি। বুভুক্ষ লেলিহান অগ্নিশিখা গ্রাস করছে গোটা হাসপাতালকে। চিৎকার করতে করতে মাটিতে পড়ে গেল ওরা। ওদের শরীরটাও আগুনে জ্বলছে। বিষ্ণু চিৎকার করে বলল, জল 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 দাও। লাট্টু জানে সব কথা বলে আর কোনো লাভ নেই। কেউ শুনতে পাবে না, কেউ দেখতেও হয়তো পাবে না। চারপাশ আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। সম্পূর্ণরূপে জ্ঞান হারানোর পূর্বে তারা শুনতে পায় সেই সদ্যজাত বাচ্চাটা এখনো হেসে চলেছে। হেসে চলেছে সেই 3টি মানুষ।
না, আদেও তারা মানুষ কি নাকি ভূত? এবার জ্বলন্ত আগুনের মধ্যে এতক্ষণ যারা আর্তচিৎকার করছিল, সেই হাজার হাজার জ্বলে পুড়ে দগ্ধ হওয়া মানুষগুলো এবার তারা হাসতে আরম্ভ করেছে। বিষ্ণু আর লাট্টুর এইরূপ করুণ অবস্থা দেখে তাদের মনে কি এক আমোদ জেগেছে যেন। তবে ওদের এই আনন্দ অমূলক নয়। বিষ্ণু আর লাট্টু দুই নতুন সদস্যকে পেতে চলেছে যে তারা। তবে এসবের মধ্যেও আর একটা শব্দ ভেসে এলো প্রায় জ্ঞান হারিয়ে ফেলা বিষ্ণু আর লাট্টুর কানে। পরদিন সকালে চারিদিকে প্রবল হইচই পড়ে গেল। ঘর থেকে বিষ্ণু আর লাট্টুকে খুঁজে পাওয়া যাচ্ছে না দেখে গ্রাম একেবারে মাথায় তুলেছেন বিষ্ণুর মা বাবা। সঙ্গে সঙ্গে খবর পৌঁছে গেল পাশের গ্রামে। ফলে বিয়ে বাড়ি ছেড়ে ছুটে এলেন বিনয় মামা আর মামি। সকলে মিলে খুঁজতে লাগলেন ওদের দুজনকে। ভালো করে খোঁজ খবর করতেই দেখা গেল কিভাবে তারা বাড়ি থেকে পালিয়েছে। জানলার শিকগুলো তখনও আলগাভাবে বসানো, কিন্তু পালিয়ে গেলই বা কোথায়? কান্নার রব উঠল বিষ্ণুর বাড়িতে। ওদিকে বিনয়ের মামাও মাথা ঘুটে মরছেন। কি কুক্ষণে যে কালোকে রেখে গিয়েছিলেন। হতাশ ভাবে মাথায় হাত দিয়ে বিনয় মামা যখন দাওয়ায় বসে আছেন, তখন একজন গ্রামবাসী এসে খবর দেয়, না গো কাকা, কোথাও তো পেলুম না। ভালো করে দেখেছিস? হ্যাঁ, সব জায়গা দেখেছি, শুধু ওই দিঘি আর পুরো হাসপাতালটা বাদে। এই কথাটা শুনেই চমকে ওঠেন মামা। লাট্টুর ওই হাসপাতালের ওপর বড় কৌতূহল ছিল। ব্যাপারটা মনে পড়ে যায় তার। তার মানে কি সে ওই দিকেই গিয়েছে? সর্বনাশ! ওই হাসপাতাল যে সর্বগ্রাসী। ইস, সেদিন যদি মামা সত্যিটা বলে দিত, তবে বোধহয় আজকে এই দিন দেখতে হতো না। কথাটা ভাবতে ভাবতেই বিনয় মামা ছুটতে লাগলেন হাসপাতালের দিকে। তার পিছু পিছু বাকি গ্রামবাসীরাও ছুটল। হাসপাতাল চত্বরে পৌঁছে খানিকক্ষণ হাঁপালেন তিনি। ভয়ে ভয়ে এগিয়ে যেতে লাগলেন। মনটাকে শক্ত রাখলেন যে কোনো কিছুর জন্যে। তবে আপাতভাবে সেই স্থানে কোনো দুর্ঘটনার চিহ্ন নেই। তবুও মামার মনটা কেমন খচখচ করতে থাকে। সামনে তাকিয়ে এগোচ্ছিলেন তিনি। এমন সময় পায়ের তলায় কিছু একটা ঠেকে। তিনি নিচে তাকিয়ে দেখলেন একটা মশা তাড়ানোর লোশন পড়ে আছে সেখানে। জিনিসটা দেখে চোখে জল চলে এলো। আরো একটু এগোলেন। এবার একটা টর্চ পড়ে থাকতে দেখলেন। সেটা তখনও নিভু নিভু হয়ে জ্বলছে। এই টর্চটাকে বেশ ভালোভাবেই চেনেন তিনি। কান্নাটা এবার বুক ফেটে বেরিয়ে এলো তার। আর একটু এগোতেই টর্চের সামনে একটা খুব চেনা কালো ব্যাগ, এবং যেটা থেকে খসে পড়েছে
দুটো ভূতের গল্পের বই। আর নিজেকে ধরে রাখতে পারলেন না মামা। বইগুলোকে বুকে আঁকড়ে ধরে হাউ হাউ করে কাঁদতে থাকলেন। লাট্টু রে। এবার উনি নিশ্চিত এই কঠোর বাস্তবকে তাকে স্বীকার করে নিতেই হবে। লাট্টুর আর কোনো চিহ্ন কোথাও কখনো পাবেন না তিনি। তাকে গ্রাস করেছে ওই সর্বগ্রাসী পোড়া হাসপাতাল। দীর্ঘদিন আগে পুড়ে যাওয়া হাসপাতালের ভগ্ন ওই গেটটার দিকে টলমলো পায়ে এগিয়ে গেলেন বিনয় মামা। তার চোখ থেকে অঝোর ধারায় ঝরে পড়ছে জল। হাঁটু মুড়ে বসে পড়লেন মাটিতে। কাঁদতে কাঁদতে বললেন, লাট্টু রে, দিদিকে আমি কিভাবে মুখ দেখাবো লাট্টু। এমন সময় একটা দমকা হাওয়া কিছু শুকনো পাতা আর ধুলো উড়িয়ে বয়ে গেল। সেই সাথে পোড়া চুন সরকি খসে পড়ল মাটিতে। সেই শব্দে জল ভরা চোখ নিয়ে বিনয় মামা এবার মুখ তুলে চাইল সামনের দিকে। হঠাৎ একটা দৃশ্য দেখে তার শির দ্বারা শক্ত হয়ে গেল। ও কি, এ কি দেখছেন তিনি? হাসপাতালের ভেতর থেকে কাচুমাচু মুখ করে বেরিয়ে আসছে লাট্টু আর বিষ্ণু। তাদের মুখে এক রাস অপরাধ বোধ, বকা খাওয়ার ভয়। তবে হঠাৎ করে মামাকে দেখে ছেলে দুটো থমকে দাঁড়িয়ে পড়েছে। মামা ততক্ষণে ভূত দেখার মতো চমকে উঠেছেন। কোন রকমের চোখের জল মুছে এবার ভালো করে চেয়ে যখন তিনি বুঝলেন লাট্টু আর বিষ্ণুই বটে, সত্যিই তারা ফিরে আসছে, কোনো ভূত টুত নয়, তখন আর নিজেকে সামলাতে পারেন না, ছুটে গিয়ে জড়িয়ে ধরেন ওদের। সত্যি সত্যিই বিষ্ণু আর লাট্টু ফিরে এসেছে, সশরীরে, ছায়া শরীরে নয়। কি ভাবছেন? ওই সর্বগ্রাসী হাসপাতালের গ্রাস থেকে বিষ্ণু আর লাট্টু রক্ষা পেল কিভাবে? চলুন তবে গতকাল রাতে আর একবার ফেরত যাওয়া যাক। বিষ্ণু আর লাট্টু যখন একদম জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েছিল, ঠিক সেই সময় ঘটনাটা ঘটে। গত রাতে জনার্দন ঘোষালের মেয়ের বিয়েতে জনার্দন ঘোষাল বেশ ধুমধাম করে পালা গানের আসর বসিয়েছিলেন। সে রাতে পালা গানের আসর জমেছিল বেজায়, তাই একের পর এক শ্রোতাদের অনুরোধে তারা গান গেয়েই যাচ্ছিল। অবশেষে সকলকে শান্ত করে যখন অনুষ্ঠান শেষ হলো, তখন অনেক রাত হয়ে গিয়েছে। মূল পথ ধরে গেলে বেশ কিছুটা সময় বেশি লাগবে ভেবে পালা গানের দলের সকলে ঠিক করে জঙ্গলে পথটা ধরে তারা তাদের গ্রামে ফিরবে। তবে জঙ্গলের পথে পা দিতেই তারা বুঝতে পারে কত বড় ভুল সিদ্ধান্ত তারা নিয়েছিল। পথটা গতকাল যেন বেজায় অন্ধকার ঠেকছিল তাদের কাছে। লণ্ঠন হ্যারিকেনের আলোতেও সে অন্ধকার পুরোপুরি দূর হচ্ছিল না। তো সকলে মিলে হাঁটতে হাঁটতে যখন একেবারে ওই পোড়ো হাসপাতালটার কাছাকাছি চলে আসে, তখন হঠাৎ করে সকলের গায়ে যেন কাঁটা দেয়। এক অদেখা ভয়ে তাদের প্রত্যেকের মনই কুঁ গাইতে থাকে। এদিকে ওই পোড়ো হাসপাতালের ইতিহাস তো কারোর অজ্ঞাত নয়, ফলে ভয়টা যেন বহু গুণে বেড়ে যায়। তবে তারা তো আর জানতো না, ঠিক সেই সময়ে ওই পোড়ো হাসপাতালের মধ্যে দুটো জীবিত মানুষ এক ভয়াবহ
নারকীয় ঘটনার শিকার হতে চলেছে। বলা ভালো, শিকার হচ্ছে। ঠিক সেই মুহূর্তেই ঘটে যায় অদৃষ্টের লিখনে এক অদ্ভুত যোগসূত্র। পালাগানের দলের লোকেরা ভয় লাগছে বলে খোল কত্তাল হারমোনিয়াম বাজিয়ে কীর্তন গাইতে শুরু করে। ওদিকে তখন নারকীয় অদৃশ্য সেই আগুন গ্রাস করতে আরম্ভ করে দিয়েছিল লাট্টু আর বিষ্ণুর জ্ঞানহীন শরীর দুটো। তবে মুহূর্তের মধ্যে বাতাসে কৃষ্ণ নাম ছড়িয়ে পড়ায় নারকীয় শক্তির আবেশ কেটে যায়। সমস্ত অপশক্তি, সমস্ত কালো ছায়া, সমস্ত অপার্থিব নারকীয় প্রেতের দল তাদের শক্তি হারায়। বাতাসের সমস্ত অসুচি দূর হয়ে যায় এক কৃষ্ণ নামে। চরাচর মুখরিত করে তখন গগনে উঠেছে কৃষ্ণ নাম, আর সেই ধ্বনি পুরো ওই হাসপাতালের প্রতিটা পোড়া ইটের গায়ের অসুচি মুহূর্তে দূর করে শুদ্ধ করে দেয় বাতাস। লাট্টু আর বিষ্ণুর শরীর বেয়ে ওঠা অদৃশ্য সেই লেলিহান অগ্নিশিখার জ্বালা মুহূর্তে দূর হয়ে যায়। স্বাভাবিক হয়ে পড়ে পরিবেশ। একটা সময় সেই হরিধ্বনি মিলিয়ে গেলেও সে রাতে ওই পোড়ো হাসপাতালে আর কোনো পৈশাচিক কাণ্ড ঘটে না। বিষ্ণু আর লাট্টুর যখন জ্ঞান ফিরল তখন বেলা অনেক হয়ে গিয়েছে। তারা জানেও না গ্রামের মানুষ, তাদের বাবা মা, তাদের মামা তাদেরকে হন্যে হয়ে চারপাশ খুঁজে চলেছে। তবে যখন তাদের জ্ঞান ফিরল, প্রথমেই তাদের মনে জাগল এক অদ্ভুত ভয়। না, গত রাতে তাদের সাথে যা হয়েছে সেটা তাদের স্মৃতি থেকে একরকম মুছেই গিয়েছে। কিচ্ছু মনে নেই। শুধু এটুকু মনে আছে যে তারা এই বাড়িতে আসার উদ্দেশ্যে চুপি সারে শিক সরিয়ে ঘর থেকে বেরিয়েছে। ব্যাস, তারপর আর কিছুই তাদের মনে নেই। তবে ভয়টা জেগেছে অন্য কারণে। সেটা হলো বাবা মা কিংবা মামার কাছে প্রবল বকা খাওয়ার। কিন্তু সেই মামা যখন তাকে না বকে উল্টে কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরল, তখন লাট্টু বেজায় অবাক হয়। আপনারা শুনছিলেন অভিক সাহার কাহিনী হরর হসপিটাল। গল্পটি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না। যে সমস্ত শ্রোতা বন্ধুরা এখনো আমাদেরকে সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে সাবস্ক্রাইব করে আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আজকের সমগ্র পর্ব পরিচালনায় গল্পকথা টিম, পোস্টার ডিজাইনিং এবং সাউন্ড এডিটিংয়ে আমি অয়ন। আমাদের অফিসিয়াল পার্টনার ফেসবুক গ্রুপ ভূতান্বেষী। আজ এই পর্যন্তই। খুব শীঘ্রই আবার হাজির হব হাড় হিম করা কোনো গল্প নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, শুনতে থাকুন গল্প কথা।